সামনেই আমাদের WBCS এক্সাম, আর তার কারণেই প্রতিষ্ঠা এডুকেশন নিয়ে এসেছে লাস্ট মিনিটে বায়োলজির কিছু সিলেক্টেড এবং খুব ইম্পর্টেন্ট MCQ। তাই এই ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে, একটুও কিন্তু মিস করলে চলবে না। দেখে নাও প্রথম কোশ্চেনটা কি বলেছে। প্রথম কোশ্চেনটা বলেছে, which pigment is responsible for photosynthesis, মানে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য কোন পিগমেন্টটা রেসপন্সিবল। চারটে অপশন রয়েছে, কি কি রয়েছে? প্রথমে রয়েছে ক্লোরোফিল, স্যান্থোফিল, ক্যারোটিন এবং অ্যান্থোসায়ানিন। দেখো এই কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু খুবই ইজি। কি হবে অ্যান্সারটা? অ্যান্সারটা হবে অ্যান্সার এ, ক্লোরোফিল। এই ক্লোরোফিল পিগমেন্টটা গাছের কোন জায়গায় থাকে? লিফে থাকে। বাকি যে তিনটে অপশন বলেছে, এই তিনটে কিন্তু প্রত্যেকটাই কি ক্রোমোপ্লাস্টিড। এই তিনটে যে ক্রোমোপ্লাস্টিড, এই ক্রোমোপ্লাস্টিডের কাজ কি হয়? মানে গাজরের রং কমলা হয় ক্রোমোপ্লাস্টিডের কারণে, তারপর কলার রং যে হলুদ হয় ক্রোমোপ্লাস্টিডের কারণে, টমেটোর রং লাল, আবার বিভিন্ন ফুলের কালার বিভিন্ন রকমের হয়। এই সব কিছুই কি কারণে হয়? ক্রোমোপ্লাস্টিডের কারণে হয়। তাহলে এই কোশ্চেনে বাকি যে তিনটে অপশন ছিল, এই তিনটে অপশন কিন্তু ক্রোমোপ্লাস্টিডের এক্সাম্পল ছিল। সেকেন্ড কোশ্চেনটা দেখে নি। সেকেন্ড কোশ্চেনটা আছে ইকোলজি থেকে। কি বলেছে কোশ্চেনটা? পিরামিড অফ এনার্জি এটা কি ধরনের হয়? আমরা একটু এঁকে নিই, পিরামিড অফ এনার্জি কিরকম হয়। পিরামিড অফ এনার্জি যদি আমরা দেখি এরকম হয়, পিরামিডের মতন। তো একদম যে নিচে আমরা দেখতে পাই গ্রাস রয়েছে, মানে ঘাস। এই ঘাসকে কে খায়? ইনসেক্ট খায়। এই ইনসেক্টকে কে খাবে? ফ্রগ খাবে। এই ফ্রগকে কে খাবে? স্নেক খাবে। তো দেখো যদি আমরা দেখি যে পিরামিডে এনার্জি ট্রান্সফারটা কিরকম হয়, এরকম সোজা হয়, কখনোই ইনভার্টেড মানে অপোজিট দিকে হয় না, সার্কুলার তো হয়ই না, আর হরাইজেন্টাল আড়াআড়ি লম্ব ভার্টিক্যাল হরাইজেন্টাল কিচ্ছু হয় না, একদম আপরাইট সোজা হয়। তাহলে কি হবে? পিরামিড অফ এনার্জি ফার্স্ট এটা রয়েছে, ইনভার্টেড হবে না, আপরাইট হতে পারে, সার্কুলার হবে না, হরাইজেন্টালও হবে না। তাহলে সঠিক উত্তর হবে হলো 2 নম্বর কোশ্চেনের জন্য অপশন বি, আপরাইট। সেকেন্ড কোশ্চেনটা কি আছে দেখে নিই। Which of the following is not an example of ex situ conservation? নিচের কোনটি ex situ conservation নয়? যদি নিচের কোনটি ex situ conservation না হয়, তাহলে নিচের কোনটি এই চারটের মধ্যে ইন সিটু কনজারভেশন, মানে এই চারটের মধ্যে কোনটা রয়েছে ইন সিটু কনজারভেশন? আচ্ছা, ইন সিটু কনজারভেশন মানে কি? ইন সিটু কনজারভেশন মানে এমন একটা এনভায়রনমেন্ট যেখানে বাঘ পশু মানে যার যেখানে বাড়ি তাকে সেখানে রেখেই সংরক্ষণ করা হচ্ছে, তখন আমরা সেটাকে বলবো ইন সিটু কনজারভেশন। কিন্তু এক্স সিটুটা কি? ধরো কোনো একটা জায়গায় খুব ভালো বাঘ পাওয়া যায়, তো ওই বাঘগুলোকে এনে চিড়িয়াখানায় আমি সংরক্ষণ করছি, মানে তাকে তার বাড়ি থেকে এনে অন্য একটা বাড়িতে এনে রাখছি, তখন এই ধরনের কনজারভেশনকে আমরা কি বলবো? এক্স সিটু কনজারভেশন। মানে যে আমরা যে আলিপুর জু দেখি, আলিপুর জু কিসের উদাহরণ? এ দেখো আলিপুর জুলজিক্যাল পার্ক, মানে যে জু গুলো আমরা দেখি সেগুলো কিসের উদাহরণ? এক্স সিটু কনজারভেশনের উদাহরণ। বটানিক্যাল গার্ডেন, শিবপুরে হাওড়ায় যে বটানিক্যাল গার্ডেন রয়েছে সেটাও কিসের উদাহরণ? এক্স সিটু কনজারভেশনের উদাহরণ। সিড ব্যাংক, সিড ব্যাংক মানে বীজগুলোকে এনে আলটিমেটলি সেখান থেকে চারা গাছ উৎপন্ন করা হয়, তো সেটাও কিন্তু এক্স সিট। কোথা থেকে আনা হচ্ছে? সিটগুলোকে এনে সংরক্ষণ করা হচ্ছে, তার পরিবেশে সংরক্ষণ করা হচ্ছে না, তাহলে সিট ব্যাংকও কিন্তু এক্স সিটু কনজারভেশনের এক্সাম্পল। ন্যাশনাল পার্ক, এই যে কানহা ন্যাশনাল পার্ক, জিম করবেট ন্যাশনাল পার্ক, এই যে ন্যাশনাল পার্কগুলো রয়েছে এখানে কিন্তু এই বন্য জীব জন্তুগুলোকে অন্য জায়গায় এনে সংরক্ষণ করা হচ্ছে না, তাদের পরিবেশেই ওই জায়গাটা প্রোটেক্টেড করা হচ্ছে, ওই জায়গাটা সংরক্ষণ করা হচ্ছে। তাহলে ন্যাশনাল পার্ক কিসের উদাহরণ? ইন সিটু কনজারভেশনের উদাহরণ। তাহলে এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হবে হচ্ছে
3 নম্বরের কোশ্চেনের সঠিক উত্তর হবে হলো অপশন সি, ন্যাশনাল পার্ক। এটা কিন্তু বায়োডাইভার্সিটির কোশ্চেন। দেখো আমি কি করেছি, বিভিন্ন যে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ রেখেছি, তাহলে আমাদের সব চ্যাপ্টারই একটা কভার আপ হয়ে যাবে এই এমসিকিউতে। পরের কোশ্চেনটা এসেছে আমাদের টিস্যু থেকে। টিস্যু থেকে কি কোশ্চেন, দেখো কার্ডিয়াক মাসেল টিস্যু কি? আচ্ছা আমাকে আগে বলো, এই কোশ্চেনের অ্যান্সারটা করার আগে, এই কার্ডিয়াক মাসেল টিস্যু থাকে কোথায়? হার্টে। কার্ডিয়াক রয়েছে, কার্ডিয়াক অ্যারেস্ট আমরা হার্টে দেখতে পাই। তো কার্ডিয়াক মাসেল টিস্যু, হার্টের টিস্যু। হার্টের টিস্যু কি ধরনের হয়? 4টে অপশন বলেছে, ভলেন্টারি অ্যান্ড স্টিরিয়েটেড, ইনভলেন্টারি অ্যান্ড নন স্টিরিয়েটেড। 3 নম্বর বলেছে ইনভলেন্টারি অ্যান্ড স্টিরিয়েটেড, 4 নম্বরে বলেছে ভলেন্টারি অ্যান্ড নন স্টিরিয়েটেড। আমাকে একটা কথা বলো, কার্ডিয়াক মাসেল টিস্যু, এই যে মানে হার্টের যে টিস্যুগুলোর মুভমেন্ট কি আমরা কন্ট্রোল করতে পারি? না। কার দ্বারা কন্ট্রোল হয়? অটোমেটিক্যালি কন্ট্রোল হয়। তাহলে এটা কি হবে, ভলেন্টারি হবে নাকি ইনভলেন্টারি হবে? আবার যদি কার্ডিয়াক মাসেল টিস্যু আমরা দেখি, সেই মাসেল টিস্যুগুলোতে এরকম লাইট এবং ডার্কের এরকম এরকম একটা স্ট্রাইপ দেখতে পাওয়া যায়। তাহলে এটাকে আমরা স্টিরিয়েটেড বলবো নাকি নন স্টিরিয়েটেড বলবো? কার্ডিয়াক মাসেল টিস্যু কি ধরনের হয়? 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে সেটা তোমাদের কমেন্টে লিখে পাঠাতে হবে, যে কার্ডিয়াক মাসেল টিস্যু কি ধরনের হয়। 4 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর লিখে কমেন্টে লিখে জানা। 5 নম্বর কোশ্চেনটা কি বলছে, হু ইজ নোন অ্যাজ ফাদার অফ ইকোলজি? আচ্ছা, ফাদার অফ ইকোলজি কাকে বলছে? ইকোলজি মানে কি, আমাদের পরিবেশে যে বায়োটিক ফ্যাক্টর রয়েছে, মানে যে জীব, মানে যাদের প্রাণ রয়েছে, লিভিং থিংস রয়েছে আর নন লিভিং থিংস, তাদের যে ইন্টারাকশন, তাদেরকে আমরা বলছি ইকোলজি। এবার এই যে ইকোলজির জনককে, ফাদার অফ ইকোলজি কাকে বলে? ফার্স্ট এটা দেখো, চার্লস ডারউইন। চার্লস ডারউইনকে আমরা বিবর্তনের জনক বলি। এই যে আমাদের সার্ভাইভাল অফ ফিটনেস, ঠিক আছে, তারপর আমাদের প্রচুর রিসোর্স রয়েছে, কিন্তু আমাদের প্রচুর মানে আমাদের অর্গানিজম রিপ্রোডাকশন করার একটা কেপেবল থাকে, কিন্তু এনভায়রনমেন্টের রিসোর্স কিন্তু লিমিটেড। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের লিমিটেড রিসোর্স কিন্তু রয়েছে, তাহলে সেই অনুসারে আমাদের রিপ্রোডাকশন করতে হবে। মানে এই সমস্ত কিছু, ডারউইনবাদ, অ্যাডাপ্টেশন, সমস্ত কিছু কে বলেছিলেন? চার্লস ডারউইন। তাহলে এনাকে আমরা কি বলবো? ইভলিউশনের জনক বলবো, ঠিক আছে। ফাদার অফ ইভলিউশন আমরা কাকে বলবো? চার্লস ডারউইনকে। ফাদার অফ ইকোলজি কাকে বলবো? আর্নেস্ট হেকেল। আর্নেস্ট হেকেলকে আমরা বলবো হলো ফাদার অফ ইকোলজি। তারপর বলেছে দেখো ইউগিন অডাম, এটা কাকে বলবো? ইনি, এই যে সায়েন্টিস্টরা রয়েছেন, ইনি হলেন মডার্ন, মানে মডার্ন ইকোলজির ফাদার, মানে ফাদার অফ মডার্ন ইকোলজি। আধুনিক যে ইকোলজি রয়েছে তার জনক হচ্ছে ইউগিন অডাম। লাস্ট হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। কি মানে এই সায়েন্টিস্ট, মানে মানে এনাকে আমরা কি বলি? আমাদের চারপাশে দেখো প্রচুর জীব রয়েছে, প্রচুর প্ল্যান্ট রয়েছে, কিন্তু তাদেরকে তো একটা নির্দিষ্ট স্থানে পাঠাতে হবে। তার মানে আমাদের চারপাশে প্রচুর স্টুডেন্টস রয়েছে, ক্লাসেও ঠিক তেমনি, কাউকে আমরা ক্লাস 1-এ পাঠাই, কাউকে ক্লাস 2, যাকে যে ক্লাসের জন্য যে ফিট তাকে আমরা সেই ক্লাসে পাঠাই। তো আমরা মানে কোন অ্যানিমালস কোন ফাইলাম বা কোন ক্লাসের আন্ডারে পড়বে, তার বৈশিষ্ট্যগুলো ফিট হতে হবে সেই ফাইলাম বা ক্লাসের জন্য। তার মানে এই যে আমি এতক্ষণ ধরে বললাম কোন ক্লাসের জন্য কে ফিট, এইটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে ফাদার অফ সিস্টেমেটিক্স বা ফাদার অফ ট্যাক্সোনমি, যেটাকে আমরা বলি ট্যাক্সোনমির ফাদার আমরা কাকে বলি? ক্যারোলাস লিনিয়াসকে আমরা বলি ফাদার অফ ট্যাক্সোনমি বা শ্রেণী বিন্যাসের জনক, ঠিক আছে। তাহলে ইভলিউশনের জনক বলি চার্লস ডারউইনকে,
ফাদার অফ ট্যাক্সোনমি বলছি ক্যারোলাস লিনিয়াসকে, ফাদার অফ মডার্ন ইকোলজি আমরা বলি সায়েন্টিস্ট ইউগেন অডমকে, আর ফাদার অফ ইকোলজি বলি আর্নেস্ট হেকেল। লাস্ট মোমেন্টে কিন্তু এই জিনিসগুলো ভালো করে মনে রাখবে, ফাদার অফ ইকোলজি, ফাদার অফ ট্যাক্সোনমি, এই টার্মসগুলো কিন্তু ভালো করে সায়েন্টিস্টদের নামগুলো মনে রাখবে। এখানে সমস্ত এক্সপ্লেনেশন দেওয়া আছে, তোমরা কিন্তু এই এক্সপ্লেনেশন গুলো ভালো করে দেখে নেবে। নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটা আমরা করেছি রিপ্রোডাকশন থেকে, মানে ডেভেলপমেন্টাল বায়োলজি থেকে। তাহলে এই কোশ্চেনটা কি, দ্য ফার্স্ট মেনস্ট্রুয়েশন ইন আ ফিমেল ইজ কল্ড, প্রথম যে মেনস্ট্রুয়েশন হয় কোনো ফিমেলের, এই ধরো 12-13 বছর বয়সে কি 11-12 বছর বয়সে, সেটাকে আমরা কি বলি? চারটে অপশন রয়েছে, কি কি রয়েছে? ফার্স্টে রয়েছে মেনোপজ। আচ্ছা মেনোপজ আমরা কাকে বলি? যখন লাস্ট মেনস্ট্রুয়েশন অর্থাৎ 40 থেকে 45 বছর বয়সে মেনস্ট্রুয়েশন কি হয়ে যায়, স্টপ হয়ে যায়, তখন আমরা ওই কন্ডিশনটাকে আমরা বলি মেনোপজ। ঠিক আছে, ওভিউলেশন কাকে বলছি? ওভিউলেশন মানে হচ্ছে এই যে ওভারি থেকে কি হচ্ছে, ওভারি থেকে এই ধরো এই আমাদের দুটো ওভারি আছে, এই ওভারি থেকে যখন ওভাটা রিলিজড হচ্ছে, এই যে ওভা রিলিজড হচ্ছে ফ্রম ওভারি, এই ফেজটাকে আমি কি বলছি? ওভিউলেশন। কি বলবো? ওভিউলেশন। মিনার্ক আমরা কাকে বলছি? এই যে ফার্স্ট মেনস্ট্রুয়েশন যখন হচ্ছে হিউম্যান ফিমেলে, তখন সেটাকে আমি বলবো হচ্ছে মিনার্ক। লাস্টেরটা রয়েছে দেখো পারচুরেশন। পারচুরেশন মানে এই যে চাইল্ড বার্থ হচ্ছে, বেবির জন্ম নিচ্ছে, এই যে মানে সময়টাকে আমি বলবো পারচুরেশন। তাহলে দেখো কোন কোশ্চেনের অ্যান্সারটা ঠিক হলো, অপশন সি। আর বাকি তিনটে কেন ভুল হলো সেটাও কিন্তু এক্সপ্লেন করে দিলাম, এবং নেক্সট স্লাইডেও কিন্তু এর এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে। ঠিক আছে, তো এইটা কিন্তু ভালো করে পড়বে। এই কোশ্চেনটা দেখো, স্ট্রেপ্টোকাইনেস প্রডিউসড বাই স্ট্রেপ্টোকক্কাস। স্ট্রেপ্টোকাইনেস কি কার দ্বারা প্রডিউসড হয়? স্ট্রেপ্টোকক্কাস দ্বারা প্রডিউসড হয়। এটা কি কাজে ব্যবহার করা হয়? চারটে অপশন রয়েছে। ট্রিটিং ব্যাকটেরিয়াল ইনফেকশন, আমাদের শরীরে যদি কোনোভাবে কোনো ব্যাকটেরিয়া ইনফেকশন হয় সেটাকে ট্রিট করতে এই স্ট্রেপ্টোকাইনেস ব্যবহার করা হয়। 2 নম্বর, ডিসলভ ব্লাড ক্লট ইন ব্লাড ভেসেল। আচ্ছা ব্লাড ভেসেলস মানে কি? আর্টারি, ভেইন, ক্যাপলারি, মানে আমাদের শিরা ধমনী রক্তচালককে আমরা ব্লাড ভেসেলস বলি। তো শিরা ধমনীতে কোনোভাবে যদি ব্লাড ক্লট হয়ে যায়, মানে হার্ট অ্যাটাকের সময় ধরো কোনো একটা ভেইন বা আর্টারিতে আমাদের ব্লাড ক্লট হয়ে গেল, ওটাকে ডিসলভ করতে কোন এনজাইম ব্যবহার করা হবে, সেটা একটা। 3 নম্বর হচ্ছে আমাদের শরীরে যদি সুগার, ব্লাড সুগার কোনোভাবে বেড়ে যায়, তো সেইটাকে কমাতে কি স্ট্রেপ্টোকাইনেস ব্যবহার করা হয়। 4 নম্বর হচ্ছে ডাইজেশনটাকে আরো বেশি ভালো করতে, এনহ্যান্স করতে, বৃদ্ধি করতে আমাদের স্ট্রেপ্টোকাইনেস এনজাইম ব্যবহার করা হয়। তাহলে এই চারটে অপশন তোমাদের কি মনে হচ্ছে কোনটা হবে সঠিক উত্তর? 7 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর কোনটা হবে? আগে নিজেরা উত্তর দেবে, তারপর এক্সপ্লেনেশন দেখবে 7 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। ঠিক আছে, 8 নম্বর কোশ্চেনটা দেখো, দ্য মেইন সোর্স অফ মিথেন গ্যাস। আচ্ছা এই মিথেন গ্যাসের কেমিক্যাল ফর্মুলা কি বলতো? কেমিক্যাল ফর্মুলা তো CH4। এই মিথেন গ্যাস কোথা থেকে, মানে মেইন সোর্স কোথায়, প্রধান উৎস কোথায়? চারটে অপশন রয়েছে, কি কি বলেছে দেখো। এ অপশনে রয়েছে ফ্লোরিকালচার, সেকেন্ডে রয়েছে টি গার্ডেন মানে চা বাগান, প্যাডি ফিল্ড মানে ধানের যে মানে ধান ক্ষেত যেটাকে আমরা বলি, আর 4 নম্বর বলেছে অর্কিডস। তো এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর মিথেন গ্যাস আমরা কোথায় পাই, মানে কোথায় সবচেয়ে বেশি ভালো উৎপন্ন হয়? দেখো যেখানে হয় কি ধান ক্ষেত, সেই ধান ক্ষেতে যখন জল জমে যায় তখন প্রচুর পরিমাণে মিথেন গ্যাস কিন্তু উৎপন্ন হয়। তাই এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হবে হলো অপশন সি, প্যাডি ফিল্ড। ঠিক আছে, দেখো যখন কোনো ধান ক্ষেতে প্রচুর পরিমাণে জল জমে যায় তখন কি হয়, আমাদের এই মিথেন গ্যাস কিন্তু উৎপন্ন হয়। তাই প্যাডি ফিল্ড হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সোর্স অফ মিথেন গ্যাস। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন,
এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পরের কোশ্চেনটা দেখো কি এসেছে। এই কোশ্চেনটা কিন্তু বহুবার আসে, তাই বহুবার কিন্তু এই কোশ্চেনটা বিভিন্ন রকম ভাবে আসে। মায়োপিয়া আর হাইপারমেট্রোপিয়া, প্রেসবায়োপিয়া, ক্যাট্রাক্ট, এই চোখের এই ডিজিজ গুলো কিন্তু বারবার আসে, তাই এই কোশ্চেন গুলো কিন্তু ভালো করে পড়তে হবে। দেখো, মায়োপিয়া মানে কি, যে কাছের জিনিস তো ভালো করে দেখতে পাচ্ছে, কিন্তু কোনো ক্লাসরুমে বসে আছে স্টুডেন্টরা, বই ভালো করে পড়তে পারছে, কিন্তু টিচার যখন ব্ল্যাকবোর্ডে কিছু লিখছে সে সেটা দেখতে পারছে না। টিচার তো ভাবছে সে মনে হয় ইচ্ছা করে লিখছে না, কিন্তু সে আসলেও এই বোর্ডের জিনিসগুলো দেখতে পাচ্ছে না। তাহলে তার যে ডিজিজটা হয়েছে সেটাকে আমরা বলি মায়োপিয়া ডিজিজ। মায়োপিয়া ডিজিজে সে কি হবে, দূরের জিনিস ভালো করে দেখতে পাবে না। তাহলে কি হবে, আচ্ছা আমাদের নর্মালি আমাদের চোখে ইমেজ ফরমেশন কোথায় হয়? আমাদের চোখে ইমেজ ফরমেশন সাধারণত হয় এই রেটিনাতে। রেটিনাতে আমাদের ইমেজ ফরমেশন হয়। দেখো, চোখের বাকি স্ট্রাকচারগুলোর নাম আমরা যদি নাও শুনি, রেটিনা আর কর্নিয়া এই দুটো টার্ম আমরা শুনে থাকি। তো এই কর্নিয়ার মাধ্যমে কি হয়, আমাদের চোখে আলো প্রবেশ করে। চোখে তো আলো প্রবেশ করলো কর্নিয়ার মাধ্যমে, আর রেটিনাতে ইমেজ ফরমেশন হলো। কিন্তু যদি হয় মায়োপিয়া, তাহলে ইমেজ ফরমেশনটা রেটিনাতে কি হবে না, কোথায় হবে? ইমেজ ফরমেশনটা হবে রেটিনার ঠিক আগে। তাহলে রেটিনার ঠিক আগে যদি হয়, তাহলে ও কি ভাববে, রেটিনাটা এইখানেই শেষ হয়ে গেছে। তাহলে এই যে আই বলের কি কন্ট্রাকশন হবে না এক্সপ্যানশন হবে? ভালো করে বোঝো, মায়োপিয়াতে রেটিনাতে ইমেজ ফরমেশন হচ্ছে না, রেটিনার ঠিক আগে ইমেজ ফরমেশন হচ্ছে। ও কি ভাবছে, ওর আই বলটা এখানেই শেষ হয়ে গেছে। তাহলে কি ও ভাবছে ওর আই বলটা এখানে শেষ হয়েছে, তাহলে কি ওর আই বলটা কন্ট্রাকশন হবে নাকি এক্সপ্যানশন হবে? কোনটা হবে? কন্ট্রাকশন হবে নাকি এক্সপ্যানশন হবে? এ আর বি এর মধ্যে কোনটা হবে? সঠিক উত্তর কমেন্টে লেখো। 9 নম্বরের কোশ্চেনের সঠিক উত্তর এ নাকি বি? কারণ সি তো হবে না। ড্রাইনেস অফ অপটিক নার্ভ, এখানে যে অপটিক নার্ভস গুলো রয়েছে এগুলো শুকিয়ে গেলে তো মায়োপিয়া ডিজিজ হয় না। তাহলে এ এবং বি এর মধ্যে সঠিক উত্তর কোনটা হবে নিচে কমেন্টে লেখো। পরের কোশ্চেন দেখো। পরের কোশ্চেনটা হচ্ছে এপিফাইটস গ্রোয়িং অন দ্য ব্রাঞ্চেস অফ এ ম্যাঙ্গো ট্রি রিপ্রেজেন্ট অ্যান এক্সাম্পল অফ, মানে এপিফাইটস যেটা আম গাছে পরের কোশ্চেনটা দেখো, এপিফাইটস growing on the branches of a mango tree represent an example of। এপিফাইটস যেটা আম গাছের ব্রাঞ্চেসে হয় সেটা কোন সম্পর্কটাকে ডিনোট করছে? দেখো, ফার্স্ট অপশন বলেছে মিউচুয়ালিজম। মিউচুয়ালিজম এমন একটা রিলেশনশিপ যেখানে ধরো অর্গানিজম 1 রয়েছে, এখানে ধরো অর্গানিজম 1 আর এখানে অর্গানিজম 2 রয়েছে, ঠিক আছে? অর্গানিজম 1 এবং 2 এই মিউচুয়ালিজমে দুজনেই বেনিফিটেড হচ্ছে। মানে অর্গানিজম 1 অর্গানিজম 2 এর থেকে কিছু পাচ্ছে, আবার অর্গানিজম 2 অর্গানিজম 1 এর থেকে কিছু পাচ্ছে। যেমন আমরা পড়ি হচ্ছে লাইকে অ্যালগি এবং ফাঙ্গি। অ্যালগি খাবার তৈরি করছে, ওই খাবারটা ফাঙ্গিকে দিচ্ছে, আর ফাঙ্গি কি করছে, মুভমেন্টে হেল্প করছে, অ্যালগিকে হেল্প করছে। তাহলে আলটিমেটলি দুজনেই দুজনের থেকে হেল্প পাচ্ছে, তো মিউচুয়ালিজম রিলেশনশিপে রয়েছে। সেকেন্ড হচ্ছে কমেন্সালিজম। কমেন্সালিজমে একটা অর্গানিজম বেনিফিটেড হয় এবং আর একটা অর্গানিজম বেনিফিটেডও হয় না আবার হার্মডও হয় না, মানে ও জিরো, কিছুই হয় না, ও নিউট্রালে থাকে। 3 নম্বর বলেছে প্যারাসিটিজম। প্যারাসাইট কি হয়, প্যারাসাইটের একটা হোস্ট লাগে, তো প্যারাসাইট কি করে, নিজে তো লাভবান হয়, কিন্তু হোস্ট কি লাভবান হয়? হোস্ট লাভবান হয় না, হোস্ট ক্ষতিগ্রস্ত হয়। তাহলে একজন উপকৃত হচ্ছে, বেনিফিটেড হচ্ছে, আর একজন হার্মড হচ্ছে। 4 নম্বর দেখো প্রিডেশন। প্রিডেশনে কি হয়, প্রিডেটর আর প্রে রিলেশনশিপ। যে শিকার করছে সে তো প্রেটাকে পেয়ে যাচ্ছে, আর প্রে নিজে তো মারা যাচ্ছে বা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে একটা অর্গানিজম প্লাস হচ্ছে এবং আর একটা অর্গানিজম হচ্ছে মাইনাস, মানে সে
ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে আমাদের বলতে হবে এপিফাইটস যেটা রয়েছে, যেটা আম গাছে পাওয়া যায়, তার সেই এপিফাইটস এর সাথে ম্যাঙ্গো ট্রির কি সম্পর্ক? প্লাস প্লাস, প্লাস জিরো, প্লাস মাইনাস, নাকি মানে প্যারাসিটিজম নাকি প্রিডেশনের সম্পর্ক? দেখো অপশন থেকে তো আমরা বুঝতে পারছি যে সি আর ডি হবে না, নয় এ হবে নাকি বি হবে, কোনটা হবে ভালো করে দেখো। অপশন এ তে ছিল হচ্ছে মিউচুয়ালিজম, মানে এপিফাইটসও লাভ হচ্ছে আবার আম গাছেরও লাভ হচ্ছে। কি হয়, এপিফাইটস কি করে? এপিফাইটস যখন আম গাছের ব্রাঞ্চেসে বসে তখন এপিফাইটস কি করে, এপিফাইটস নিজে আশ্রয় পায় আম গাছ থেকে, কিন্তু আম গাছের কোনো আলটিমেটলি লাভও হয় না, ক্ষতিও হয় না। তাহলে আম গাছ এপিফাইটস থেকে কিছু পায় না, কিন্তু এপিফাইটস শেল্টার পায়। তাহলে কি হচ্ছে, এপিফাইটস তো প্লাস রিলেশনে রয়েছে, কিন্তু ম্যাঙ্গো ট্রি কি কোনো 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 কি ওর ক্ষতি হচ্ছে না, ওকে লাভবান হচ্ছে না, তাহলে ওরা প্লাস জিরো রিলেশনশিপে রয়েছে। তাহলে প্লাস জিরো যদি রিলেশনশিপে থাকে, তাহলে এই চারটে অপশনের মধ্যে কোনটা হবে সঠিক উত্তর? অপশন বি, কমেন্সালিজম, তাই তো? আচ্ছা, পরের কোশ্চেনটা দেখো, খুব ইম্পর্টেন্ট। কি বলেছে? দ্য প্রোটিন পোর্শন অফ অ্যান এনজাইম ইজ কল্ড। একটা এনজাইম যদি দেখি তাহলে সে কি নিয়ে গঠিত হবে? একটা প্রোটিন পার্ট আর একটা নন প্রোটিন পার্ট, তাই তো? এবার এই প্রোটিন পার্টটা নিজে কিন্তু ইনঅ্যাক্টিভ থাকবে, মানে সে কোনো কেমিক্যাল রিয়াকশনে অংশগ্রহণ করতে পারছে না, সে ইনঅ্যাক্টিভ। এবার এই প্রোটিন পার্টটাকে আমি কি বলবো? অ্যাপো এনজাইম। কি বলবো? অ্যাপো এনজাইম। আর এই নন প্রোটিন ফ্যাক্টরটাকে আমি কি বলবো? কোফ্যাক্টর। ঠিক আছে, তাহলে এই যে অ্যাপো এনজাইম আর কোফ্যাক্টর, এই দুটো মিলে তৈরি হবে হলো হলো এনজাইম। এই হলো এনজাইম কিন্তু অ্যাক্টিভ পার্ট। ঠিক আছে, তাহলে কি কি পড়লাম? একটা এনজাইম দুটো জিনিস নিয়ে গঠিত হচ্ছে, একটা প্রোটিন পার্ট আর একটা নন প্রোটিন পার্ট। যেটা প্রোটিন পার্ট সেটাকে আমি বলছি অ্যাপো এনজাইম, আর যেটা নন প্রোটিন পার্ট সেটাকে আমি বলছি কোফ্যাক্টর। এই অ্যাপো এনজাইম আর কোফ্যাক্টর এই দুটো মিলে তৈরি হচ্ছে হলো এনজাইম, যেটা কিন্তু অ্যাক্টিভ পার্ট। কোশ্চেনটা কি বলেছে? দ্য প্রোটিন পোর্শন অফ অ্যান এনজাইম। কি হবে প্রোটিন পোর্শন অফ অ্যান এনজাইমকে আমরা কি বলবো? চারটে অপশন রয়েছে। কোএনজাইম যেটা নন প্রোটিন পার্ট, তাই তো? কোফ্যাক্টর সেটাও নন প্রোটিন পার্ট। অ্যাপো এনজাইম একদম ঠিক। হলো এনজাইম তো আমরা পুরো এনজাইমটাকেই বলছি, প্রোটিন প্লাস নন প্রোটিন, এই পুরো পার্টটাকে আমি হলো এনজাইম বলছি। তাহলে তোমাকে যদি বলে নন প্রোটিন পার্ট, তাহলে কিন্তু কোফ্যাক্টরও হতে পারে, কোএনজাইমও হতে পারে, কিন্তু কিন্তু কোফ্যাক্টর এনজাইমের অ্যাক্টিভিটিতে খুব ইম্পর্টেন্ট, দুটোই নন প্রোটিন পার্ট। কিন্তু এই যে কোএনজাইম সেটা অর্গানিক পার্ট, আর এনজাইম অ্যাক্টিভিটিতে কোফ্যাক্টর হচ্ছে রেসপন্সিবল। তাহলে এই জিনিসগুলো কিন্তু ভালো করে আমি যেভাবে অ্যারো অ্যারো দিয়ে বোঝালাম এনজাইমটা, সেটা কিন্তু ভালো করে পড়বে। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য মেন ফাংশন অফ স্পিন্ডল ফাইবার ডিউরিং মাইটোসিস? আচ্ছা, এই যে মাইটোসিস লিখলাম, এই মাইটোসিসে একটা সেল থেকে কটা সেল হয়? দুটো সেল হয়। আর একটা হয় হচ্ছে মিওসিস। এই মিওসিসে কি হয়? একটা সেল থেকে চারটে সেল তৈরি হয়। আর এখানে ক্রোমোসোম সংখ্যা 2n থেকে 2n থাকে, আর এখানে ক্রোমোসোম সংখ্যা 2n থেকে n হয়ে যায়, মানে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হয়ে যায়। পার্থক্যগুলো ভালো করে পড়বে। আমাদের যে রিপ্রোডাক্টিভ সেল সেটা যে তৈরি হয় কোন প্রক্রিয়ার মাধ্যমে? মিওসিস, মানে স্পার্ম, ওভাম। আর এখানে বিভিন্ন দেহ কোষ, দেহের বৃদ্ধিতে যে কোষগুলো তৈরি হয় সেগুলো কিন্তু এই মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে হয়। এটা তো হলো মাইটোসিস আর মিওসিসের মধ্যে পার্থক্য। কোশ্চেনটা হচ্ছে স্পিন্ডল ফাইবারের কাজ কি মাইটোসিসের? দেখো, সিনথেসিস অফ প্রোটিন। আচ্ছা, প্রোটিন সিনথেসিসে কোন ফেজ কাজ করে? এস ফেজ। এস ফেজ হচ্ছে তোমার যেটা কি সিনথেসিস ফেজ, সেই সিনথেসিস ফেজে, আচ্ছা সিনথেসিস ফেজে কি হচ্ছে ভালো করে বোঝো। প্রথম অপশনটা দিয়েছে সিনথেসিস অফ প্রোটিন, এটা কোন ফেজে হয়? G1 ফেজে।
G2 ফেজে, এই ফেজগুলো মানে গ্যাপ 1 ফেজ সেল সাইকেলের, সেই ফেজে প্রোটিন তৈরি হয়। মানে এটা সেল সাইকেলে ব্যবহার করা হয়, ভালো করে বোঝো। এইটা যদি আমরা দেখি G1 S G2 এবং M ফেজ। এম ফেজটা কি? এম ফেজটা হচ্ছে সেল ডিভিশন হচ্ছে, আর এই ফেজগুলো যে সেল তৈরি হচ্ছে। মানে ভালো করে বোঝো, কেউ ধরো সিমলা ঘুরতে যাবে, তো সিমলা ঘুরতে যাবে তার জন্য টিকিট বুক করতে হবে, হোটেল বুক করতে হবে, তারপর তোমার বাকি সব মার্কেটিং করতে হবে। তো তার জন্য আমাদের প্রিপারেশন চলে মোটামুটি 5-6 মাস ধরে, মেয়েদের তো আরো বেশি সময় ধরে প্রিপারেশন চলে। কিন্তু সিমলা ঘুরতে গেলাম 10 থেকে 12 দিন। ঠিক তেমনি সেল নিজেকে প্রিপেয়ার করে G1 S এবং G2 ফেজ ধরে, এবং সেল ডিভিশন হয় শুধুমাত্র এম ফেজে, সময় লাগে মাত্র 1 ঘন্টা। আর এটা সেল নিজেকে তৈরি করতে সময় নেয় 23 ঘন্টা। এই যে প্রোটিন তৈরি হয় G1 এবং G2 ফেজে, ডিএনএ রেপ্লিকেশন হয় এস ফেজে, দেখো আমি এস ফেজ লিখেছি, সিনথেসিস ফেজে। সেপারেশন অফ ক্রোমোসোম কি হচ্ছে, স্পিন্ডল ফাইবারে ক্রোমোসোম গুলো এইভাবে সেপারেট হয়ে যাচ্ছে, তাই তো, ক্রোমোসোম গুলো সেপারেট হচ্ছে স্পিন্ডল ফাইবারে, তাই তো। সেল ডিভিশনে ফরমেশন অফ সেল ওয়াল, যেটা তো একদম লাস্টে সাইটোকাইনেসিসে গিয়ে হয়। তাহলে এটা কিন্তু সেল সাইকেলের একদম প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ যখন পড়েছিলাম তখন এই চ্যাপ্টারগুলো পড়েছিলাম, ভালো করে মনে রাখবে। রেপ্লিকেশন অফ ডিএনএ হয় সিনথেসিস ফেজে, প্রোটিন তৈরি হয় G1 G2 ফেজে, আর স্পিন্ডল ফাইবার ক্রোমোসোম সেপারেট করতে সাহায্য করে, আর সেল ওয়াল হয় হচ্ছে সাইটোকাইনেসিস ফেজে। ঠিক আছে, এই পয়েন্টগুলো কিন্তু ভালো করে মনে রাখবে, এক্সপ্লেনেশন দেওয়া আছে কিন্তু এই জিনিসগুলো ভালোভাবে ক্লিয়ার করবে। ঠিক আছে, আচ্ছা এর পরের কোশ্চেনটা দেখো, যে ওয়াটার ভাস্কুলার সিস্টেম রয়েছে। সে আচ্ছা, ওয়াটার ভাস্কুলার সিস্টেম স্টার ফিশের কি কাজে লাগে? মানে কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ ওয়াটার ভাস্কুলার সিস্টেম ইন এ স্টারফিশ। সমুদ্রে আমরা স্টারফিশ দেখতে পাই, এই স্টারফিশের মধ্যে যে ওয়াটার ভাস্কুলার সিস্টেম রয়েছে তার কাজ কি? 4টে অপশন রয়েছে, ডাইজেশন অফ ফুড, লোকোমোশন, রিপ্রোডাকশন এবং এক্সক্রিশন। নামটা রয়েছে ওয়াটার ভাস্কুলার সিস্টেম। এই ওয়াটার ভাস্কুলার সিস্টেমের মধ্যে রয়েছে হলো টিউব ফিট, যেটা কাজ করে আমাদের লোকোমোশনে। ঠিক আছে, আর ওয়াটার ভাস্কুলার সিস্টেমের আর একটা মেন ফাংশন হচ্ছে গ্যাস এক্সচেঞ্জ করা। তাহলে দুটো মেন ফাংশন রয়েছে ওয়াটার ভাস্কুলার সিস্টেমে। এক, ওয়াটার ভাস্কুলার সিস্টেমের মধ্যে টিউব ফিট রয়েছে, এটা হেল্প করে লোকোমোশনে। আর ওয়াটার ভাস্কুলার সিস্টেমের আর একটা মেন ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে গ্যাস এক্সচেঞ্জে হেল্প করে। তাহলে এই যে 4টে অপশন রয়েছে, ডাইজেশন অফ ফুড, লোকোমোশন, হ্যাঁ, রিপ্রোডাকশন, এক্সক্রিশন, এর মধ্যে 3টের মধ্যে একটাও হবে না। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? অপশন বি, লোকোমোশন। পরের কোশ্চেনটা দেখো, এখানে এক্সপ্লেন করে দেওয়া আছে যে কোনটা কি হবে। পরের কোশ্চেনটা দেখো, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে কোন হরমোন আমাদের ব্রেস্ট মিল্ক প্রোডাকশনের জন্য রেসপন্সিবল। ব্রেস্ট মিল্ক যেটা প্রডিউস হয় বা মানে গর্ভাবস্থার শেষ দিক থেকে, যে ব্রেস্ট মিল্কটা যে মানে প্রডিউস হচ্ছে, এটা কোন হরমোনের জন্য প্রডিউস হচ্ছে? 4টে অপশন রয়েছে, অক্সিটোসিন, প্রোল্যাকটিন, ইস্ট্রোজেন নাকি প্রোজেস্টেরন। দেখো এই 4টে অপশনের মধ্যে ইস্ট্রোজেন আর যে প্রোজেস্টেরন রয়েছে, এটা ব্রেস্ট ডেভেলপমেন্টে হেল্প করে, তাই এই দুটো তো হবে না, কনফিউশন নয়, অক্সিটোসিন হবে নাকি প্রোল্যাকটিন হবে। আমাদের ব্রেস্টে মিল্ক প্রোডাকশনের জন্য দায়ী হলো প্রোল্যাকটিন হরমোন, আর অক্সিটোসিন কি করে? ব্রেস্ট থেকে মিল্ক ইজেকশন করতে, ঠিক আছে, মানে ইজেক্ট করতে ব্যবহার করা হয় হচ্ছে অক্সিটোসিন হরমোন। তাহলে এই দুটো অপশনের মধ্যে সঠিক উত্তর হবে হলো অপশন বি, প্রোল্যাকটিন হরমোন। মনে থাকবে। দেখো এখানে এক্সপ্লেন করে দেওয়া রয়েছে, ঠিক আছে। পরের কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা তো খুবই ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা তো তোমরা বলবে কি হয়।
ডায়াবেটিস ইনসিপিডাস, আমাদের দু ধরনের ডায়াবেটিস হয়, একটা তো হয় ডায়াবেটিস ইনসিপিডাস আর একটা হয় ডায়াবেটিস মেলিটাস। এই যে ডায়াবেটিস মেলিটাস আর ডায়াবেটিস ইনসিপিডাস, কোশ্চেনে রয়েছে ডায়াবেটিস ইনসিপিডাস ইজ কজড বাই দ্য ডেফিসিয়েন্সি অফ হুইচ হরমোন, কোন হরমোনের অভাবে হচ্ছে। চারটে অপশন রয়েছে, ইনসুলিন, থাইরক্সিন, এডিএইচ নাকি গ্রোথ হরমোন। দেখো এই চারটে অপশনের মধ্যে গ্রোথ হরমোন যেটা রয়েছে সেটা আমাদের কি হচ্ছে, বৃদ্ধি করতে সাহায্য করছে, তাই এটা তো হবে না। দুই বলেছে এডিএইচ, যার ফুল ফর্ম হচ্ছে অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন, এটা হতে পারে। বিতে বলেছে থাইরক্সিন, যেটা কোথা থেকে বেরোচ্ছে, থাইরয়েড হরমোন থেকে বেরোচ্ছে। তিন বলেছে দেখো একদম উপরে ইনসুলিন, ইনসুলিন বেরোচ্ছে তো প্যানক্রিয়াস থেকে, কিন্তু এটার কাজ কি। এই যে তিনটে অপশন রয়েছে, তিনটে অপশনের মধ্যে একটা কারণ ডায়াবেটিস মেলিটাস, আর একটার কারণ ডায়াবেটিস ইনসিপিটাস। এই কোশ্চেনের উত্তরটা তো তোমরা দেবেই, তার সাথে তোমরা উত্তর দেবে এই যে ডায়াবেটিস মেলিটাস কোন হরমোনের অভাবে হয়। ঠিক আছে, দুটো কোশ্চেনের উত্তরেই 15 নম্বর কোশ্চেনটা লিখবে, লিখবে যে ইনসিপিডাস কোন ড্যাশ দিয়ে কোন হরমোনের অভাবে হয়, আর মেলিটাস কোন হরমোনের অভাবে হয়। দেখো এই যে দুটো ডায়াবেটিস রয়েছে, এই দুটো ডায়াবেটিসের মধ্যে একটাতে কিন্তু ব্লাড সুগার লেভেল নর্মাল থাকে, আর একটাতে ব্লাড সুগার লেভেল কিন্তু বেড়ে যায়। আমাদের এই ডায়াবেটিস মেলিটাস যে রয়েছে এখানে ব্লাড সুগার লেভেল বেড়ে যায়, আর এখানে ব্লাড সুগার লেভেল নর্মাল থাকে। তাহলে এখানে যেহেতু নর্মাল থাকে, এখানে আমাদের ইউরিন দিয়ে সুগার বেরোচ্ছে না, আর এখানে আমাদের ইউরিন দিয়ে সুগার রিলিজ হচ্ছে। ঠিক আছে, তো এই দুটো হচ্ছে পার্থক্য, আর মেইন যে পার্থক্যটা সেটা তোমরা কমেন্টে লিখবে। এখানে এক্সপ্লেন করা আছে, কিন্তু এক্সপ্লেনেশন দেখার আগে অ্যান্সার দেবে। পরের কোশ্চেন দেখো কি বলেছে, which plant hormone helps in the ripening of fruits, মানে ফল পাকাতে কোন হরমোন আমাদের সাহায্য করে। ঠিক আছে, এটা প্ল্যান্ট হরমোন থেকে কোশ্চেন। দেখো চারটে অপশন রয়েছে, কি কি রয়েছে, প্রথমে তো রয়েছে অক্সিন, সেকেন্ডে রয়েছে জিব্বারেলিন, তিনে রয়েছে ইথিলিন, সাইটোকাইনিন রয়েছে 4 নম্বর অপশনে। দেখো এই চারটে অপশনের মধ্যে আমাদের অক্সিনটা আমরা জানি যে এটা আমাদের প্ল্যান্ট গ্রোথ, মানে গ্রোথ হরমোন, প্ল্যান্ট গ্রোথে কিন্তু এই হরমোনটা কাজে লাগে, তাই এইটা তো সঠিক উত্তর হবে না। তাহলে কোনটা হবে, জিব্বারেলিন হবে, ইথিলিন হবে নাকি সাইটোকাইনিন হবে। এই তিনটে অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে নিচে কমেন্টে লিখবে। আর এই তিনটে অপশনের মধ্যে তো লিখবে যে কোন হরমোনটা আমাদের ফল পাকতে সাহায্য করে। এক্সপ্লেনেশন দেখার আগে অ্যান্সার দেবে। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখো কি বলেছি, নিডোব্লাস্ট সেল কি। এই নিডোব্লাস্ট সেল, এই নিডোব্লাস্ট সেল কি করে, আমাদের কোনো মানে এমন একটা অর্গানিজমস এর মধ্যে থাকে যে কি করে, আমাদের শিকার করতে সাহায্য করে। ঠিক আছে, ও যে প্রেকে অ্যাঙ্কর করতে সাহায্য করে, মানে প্রিডেশনে হেল্প করে নিডোব্লাস্ট সেল। কিন্তু কোশ্চেন তো সেটা নেই, নিডোব্লাস্ট সেলের ফাংশন কি সেটা তো লেখা নেই। লেখা আছে নিডোব্লাস্ট সেল আমরা কোথায় দেখতে পাই। দেখো পরিফেরা মানে হচ্ছে স্পঞ্জ, যে স্পঞ্জ থাকে সেই স্পঞ্জ হচ্ছে পরিফেরার মধ্যে পড়ছে। নিডারিয়া মানে কি, নিডারিয়া মানে হচ্ছে জেলিফিশ, তারপর হচ্ছে যে কোরাল রিফ, আন্দামানে গেলে যে আমরা কোরাল রিফ দেখতে পাই সেটা হচ্ছে নিডারিয়ার মধ্যে। প্ল্যাটি হেলমিনথেস মানে যে ফিতাক্রিমি আমরা দেখতে পাই, মানে টিনিয়া সলিয়া। আর অ্যানিলিডা মানে হচ্ছে যে চোখ দেখি, যে আর্থ ফর্ম দেখি, সেগুলো কিন্তু এই অ্যানিলিডার মধ্যে পড়ছে। এই চারটে কোশ্চেনের মধ্যে এই কোশ্চেনটা হচ্ছে অ্যানিমাল কিংডম থেকে কোশ্চেন। ঠিক আছে, এই কোশ্চেনটা অ্যানিমাল কিংডম থেকে। তো কোশ্চেনটা কি হবে, নিডোব্লাস্ট সেল কার মধ্যে আমরা দেখতে পাই। নিডোব্লাস্ট সেল আমরা দেখতে পাই অপশন বি, নিডারিয়ার মধ্যে, মানে কোরাল রিফ, জেলিফিশ, এদের মধ্যে কিন্তু এই নিডোব্লাস্ট সেল দেখতে পাই, যেটার কাজ হচ্ছে প্রিডেশন করা। মনে থাকবে। পরের কোশ্চেনটা দেখো, এইটা আমি দিয়েছি ডিজিজ থেকে, মানে আমাদের যে ডিজিজ আছে সেই ডিজিজ থেকে হচ্ছে, ডিজিজ কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়ে যাবে ডিজিজ চ্যাপ্টারটা। অ্যানথ্রাক্স, এটা কোন মাইক্রো অর্গানিজম দ্বারা হয়। মাইক্রো অর্গানিজম, মাইক্রো মানে যেটাকে আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না। এই অ্যানথ্রাক্স ডিজিজটা কোন মাইক্রো অর্গানিজম দ্বারা হয়।
চারটে অপশন রয়েছে, ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গি নাকি প্রোটোজোয়া। অ্যানথ্রাক্স এই ডিজিজটা হয় ব্যাকটেরিয়ার মাধ্যমে, কিন্তু কোন ব্যাকটেরিয়া? ব্যাসিলাস অ্যানথ্রাসিস এই ব্যাকটেরিয়াটার মাধ্যমে হয়। তাহলে তোমাদের এরকম কোশ্চেন দিয়ে দেবে অ্যানথ্রাক্সের পজিটিভ এজেন্ট কি, চারটে সায়েন্টিফিক নেম দিয়ে দিল, বা বললো যে টাইফয়েড, এই টাইফয়েডের পজিটিভ এজেন্ট কি, বা ধরো বললো ম্যালেরিয়াল যে প্যারাসাইট এটা কোন মাইক্রো অর্গানিজম দ্বারা হয়। তো এইরকম বিভিন্ন কোশ্চেন দিয়ে দেবে, তাই ডিজিজ চ্যাপ্টারটা কিন্তু ভালো করে পড়তে হবে। পরের কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা একটু জিওগ্রাফি রিলেটেড, এনভায়রনমেন্ট রিলেটেড বলতে পারি। দেখো কি বলেছে, মন্ট্রিল প্রোটোকল কবে সাইন্ড হয়েছিল? আমি শুধু বলে দিই, এই যে মন্ট্রিল প্রোটোকল হয়েছিল এটা কি কারণে হয়েছিল। দেখো আমাদের ওজোন লেয়ার এটা রয়েছে কোথায়? স্ট্র্যাটোস্ফিয়ারে। স্ট্র্যাটোস্ফিয়ারে যে ওজোন লেয়ারটা রয়েছে, ওজোন লেয়ার কি করে? ওজোন লেয়ার আমাদের যে ইউভি রে রয়েছে সেই ইউভি রে কে কি করে? পৃথিবীতে আসতে দেয় না, তাই তো। কিন্তু এই ওজোন লেয়ারটা কি হচ্ছে? ক্ষয় হচ্ছে। কেন না? সিএফসি গ্যাসের জন্য, পলিউশনের কারণে। প্রচুর পরিমাণে এসি, ফ্রিজ, মানে এই সব থেকে প্রচুর পরিমাণে সিএফসি মানে ক্লোরোফ্লুরো কার্বন বেরোচ্ছে। তাই ওজোন লেয়ার কি হচ্ছে? ক্ষয় হচ্ছে, ওজোনে হোল তৈরি হচ্ছে। তাই ওজোন হোল যে তৈরি হচ্ছিল, এই ওজোন লেয়ার সম্পর্কে একটা কি করা হলো, একটা নিষেধাজ্ঞা পালন করা হলো, না এইগুলো করা উচিত, এইগুলো করা উচিত না। তো তার জন্যই মন্ট্রিল প্রোটোকলটা সাইন করা হয়েছিল। কোথায় করা হয়েছিল? কানাডার মন্ট্রিল নামক স্থানে। তোমাদের বলতে হবে এই মন্ট্রিল প্রোটোকল কবে সাইন করা হয়েছিল। চারটে অপশন রয়েছে, কি কি? 1972, 1987, 1992 নাকি 1997। এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে নিচে কমেন্টে লিখবে এক্সপ্লেনেশন দেখার আগে। পরের কোশ্চেনটা দেখ কি বলেছে, ফটোসিনথেসিসের যে লাইট রিয়াকশন হয় সেটা কোথায় হয়? চারটে অপশন রয়েছে, স্ট্রমা, গ্রানা, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। দেখো আমরা সবাই জানি ফটোসিনথেসিস হয় হলো ক্লোরোপ্লাস্টে। তো এই যে ক্লোরোপ্লাস্টে হয়, তো ক্লোরোপ্লাস্টের মধ্যে সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস তো থাকে না। তো এই দুটো অপশন তো হবে না, কারণ কি হয়, নিউক্লিয়াস ক্লোরোপ্লাস্টের মতো একটা সেল অর্গানেল, আর সাইটোপ্লাজম কোষ পর্দার ভেতরে যে জেলির মতন অংশটা থাকে সেটাকে আমরা সাইটোপ্লাজম বলছি। তাহলে পড়ে থাকছে এ এবং বি, স্ট্রমা নাকি গ্রানা। কি হয়, এরকম আমরা থালার মতন কিছু অংশ দেখতে পাচ্ছি, যেটাকে আমরা বলি হলো থাইলাকয়েড। এবার এই থাইলাকয়েড গুলোকে একসাথে আমরা বলি হলো গ্রানা। আর আর এই ক্লোরোপ্লাস্টের ভেতরে যে জেলির মতন অংশটা থাকে সেটাকে আমরা বলি হলো স্ট্রমা। কোশ্চেনটা বলেছে এই লাইট রিয়াকশন মানে যে রিয়াকশনটা হতে সূর্যালোকের দরকার হচ্ছে, তো এই লাইট রিয়াকশনটা ফটোসিনথেসিসের ক্লোরোপ্লাস্টের কোন জায়গাতে হচ্ছে? লাইট রিয়াকশন ভালো করে মনে রাখবে, লাইট রিয়াকশন হচ্ছে গ্রানাতে, আর ডার্ক রিয়াকশন মানে অন্ধকার দশা যেটা হয় সেটা হয় হলো স্ট্রমাতে। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর হবে হলো অপশন বি, গ্রানা। এখানে যদি অপশনে থাইলাকয়েডও থাকতো মানে বিতে, তাহলে কিন্তু থাইলাকয়েডও হতো। তাহলে স্ট্রমা কখন সঠিক উত্তর হতো? যখন ডার্ক রিয়াকশন হতো। ঠিক আছে, তাহলে 20 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে হলো অপশন বি, গ্রানা। এটা ছিল বায়োলজির খুব ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ, যেটা ডব্লিউবিসিএস এর জন্য খুবই ইম্পর্টেন্ট। এরকম কিছু এমসিকিউ পেতে হলে অবশ্যই কিন্তু আমাদের পেজটিকে ফলো করতে হবে।